আচ্ছা। জি স্যার। সো প্রজেক্ট ম্যানেজমেন্টের হচ্ছে ম্যানেজিং রিস্ক ইন দ্য প্রজেক্ট, এটা নিয়ে মূলত আজকে আসলে একটু কথা বলার চেষ্টা করব। তো প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করে দেখেন যে বলা হয় হচ্ছে যেখানে আসলে বাঘের ভয় সেখানে আসলে সন্ধ্যা হয়, এটা দিয়ে আমাদের আজকের ফার্স্ট সেশনটা শুরু করছি। মোস্ট লাইক বিকজ প্রজেক্ট যেখানে থাকবে সেখানে আনসার্টিনটি রিস্ক থাকবেই, ঝামেলা থাকবেই। আপনি চুপ করে বসে থাকলে কোনো ঝামেলা নাই, বাট প্রজেক্ট থাকলেই, বিকজ প্রজেক্ট ইজ নট ডান বাই এ সিঙ্গেল পার্সন, রাদার কালেকটিভলি অনেক মানুষগুলোকে নিয়ে করা লাগে, অনেকের উপর ডিপেন্ডেন্সি থাকে, অনেকের স্কেজুলের উপর আপনি ডিপেন্ড করতে হয়, সবাই তো আসলে কথা রাখে না। সো সেই কারণেই প্রজেক্ট যেখানেই থাকবে সেখানেই আপনার আসলে রিস্ক থাকবে। তো বাস্তবতার পার্টটা হচ্ছে আপনি যত কিছুই করেন প্রজেক্ট ম্যানেজমেন্টে আসলে রিস্কটাকে অ্যাভয়েড করা লিটারালি ইম্পসিবল। এখন প্রশ্ন আপনি যদি বলেন যে তার কি উদাহরণ আছে, সার্টেনলি অনেকগুলোর উদাহরণ আছে। নাম্বার ওয়ান উদাহরণের মধ্যে থেকে বলতে পারেন আমরা অনেক কিছু করেছিলাম চিন্তা ভাবনা করে টোরে, বাট কোভিডটাকে কি অ্যাভয়েড করতে পেরেছি? পারিনি। 2008-এ ফাইন্যান্সিয়াল যেই মেলটাউনটা হয়েছিল, হয়তো মনে আছে, 2008, 9, 10, স্যারদের সে কথা মনে আছে? পড়েছিলেন তো স্যার? জি স্যার, ছোট ছিলাম বাট স্যার ওই সময় শেয়ার মার্কেটে সারা ওয়ার্ল্ড ওয়াইড খুব বড় রকম একটা ক্রাইসিস গিয়েছিল, তারপরে আমি ইউটিউবে সব দেখেছি। এছাড়াও যেটাকে আপনাকে বলি, আহ, ওয়ালমার্টের একটা ফেমাস জিনিসটা আছে, আপনাদের ক্লাসে যারা সাপ্লাই চেইন আগে করেছিলেন বা লজিস্টিক করেছিলেন তাদেরকে বলেছিলাম, ওয়ালমার্ট তাদের একটা এই প্রোডাক্টটাকে, এই লাইনটাকে তারা লঞ্চ করে, প্রাইস ফার্স্ট। বিকজ ওই সময় দেখা যায় যে, মানে এটা কেন হয়েছিল একটু হিস্ট্রিটা একটু বলে নেই। সো তখন ফাইন্যান্সিয়াল সবার অবস্থা খারাপ ছিল। আমরা দেখবেন আহ, ডিম আগে যেরকম বড় সাইজের কিনতাম সেই এগগুলো, অত জাম্বো এগগুলো কেনা বন্ধ করে দিয়েছি। আমাদের টিস্যু পেপারগুলো যেটা অনেক মোটা ছিল, টিস্যু পেপারগুলোকে পাতলা করে দেওয়া হয়েছে, বিকজ যত বেশি কোয়ালিটি থাকবে প্রাইস আসবে। সো তারা একটা রিসার্চ করে দেখেছে যে ফাইন্যান্সিয়াল মেলটাউন বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলে যাওয়ার পরও মানুষের ওই কৃপণতাটা থেকে গিয়েছে। মানুষ আগের মতো সেই ওপেন আর্মস দিয়ে ওপেন হ্যান্ডসে সেরকম খরচগুলো করছিল না। দেন দে রিয়েলাইজ যে আমাদের কাস্টমারদের কাছে ওয়ালমার্ট তো এমনি কম দামে বিক্রি করে, বাট তারা রিয়েলাইজ করেছিল যে আমাদের কাস্টমারের কাছে কোনটা আগে আসে, প্রাইস না কোয়ালিটি। থ্রু দ্যাট রিসার্চ দে হ্যাভ ফাউন্ড আউট যে কোয়ালিটির থেকে তারা মোর কনসার্নড অ্যাবাউট দ্য প্রাইস। সো এই জন্যই তারা প্রাইস ফার্স্ট দিয়ে তারা নিয়ে এসেছিল, যেখানে দেখবেন প্যাকেজিং একেবারে বেয়ার মিনিমাম করা আছে, বিকজ দেয়ার এন্টায়ার ফোকাস ওয়াজ অ্যাকচুয়ালি লোয়ারিং দ্য প্রাইস। এবং ওই প্রাইসটার কারণেই ওরা পরবর্তীতে দে হ্যাভ বিকাম এক্সট্রিমলি এই প্রফিটেবল এই এই লাইনটাতে হয়েছিল। সো ওয়ালমার্টের সেই এই একটা প্রজেক্টের যে লঞ্চ হয়েছিল, বিকজ তাদের কাছে প্রাইসটা সবসময় কাস্টমারের কাছে প্রায়োরিটি ছিল। সো আপনি যত যাই করার চেষ্টা করেন প্রজেক্টের ক্ষেত্রে, বেসিক্যালি আপনি রিস্কটাকে অ্যাভয়েড করতে পারবেন না, যতই ভালো ফুল প্রুফ প্ল্যান থাকে। প্যান্ডামিক এসেছে, ইভেন আপনার যত ভালো কিছুই ছিল, এই জুলাইয়ের যে 36শে জুলাইয়ের কথা বলছেন, ইউক্রেনের যে যুদ্ধের কথা বলছেন, এই জিনিসপত্রগুলোর ক্ষেত্রে তো আসলে মানে আপনি অ্যাভয়েড করতে আসলে পারেননি। তো কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা প্রজেক্টের রিস্কের কথা বলি, রিস্ক মানে আসলে আমরা নেগেটিভ জিনিসপত্র চিন্তা করি, মানে একটা দুর্ঘটনা, একটা ফাইন্যান্সিয়াল লস, অথবা একটা ড্যামেজ, অর এনি সোর্ট অফ মানে নেগেটিভ থিংস দ্যাট অ্যাকচুয়ালি ক্যান হ্যাপেন টু টু অল অফ আস। ইন্ডিভিজুয়াল হতে পারে। তো রিস্ক মানেই হচ্ছে এটা যে কোনো ইভেন্টের কথা বলেছে, অনিশ্চয়তা একটা জিনিস যেটা হলে আপনি আসলে একটা প্রজেক্টের নিশ্চয়ই তিনটা পিলার আছে। একটা হচ্ছে প্রজেক্টকে চাবেন যেই সময়ের মধ্যে প্রজেক্টটাকে কমপ্লিট করার সেটার দিকে খেয়াল রাখবেন, যেই খরচের মধ্যে কমপ্লিট করার সেটাকে খেয়াল রাখবেন, আর কাস্টমার যেই রিকোয়ারমেন্টটা দিয়েছে সেই অনুযায়ী প্রজেক্টটাকে করার চেষ্টা করবেন। আপনার এই তিনটার যে কোনো একটা ব্যাহত হচ্ছে, এবং শুধুমাত্র একটা না, একটার সাথে সাথে দেখবেন আরো অনেকগুলোই আপনাকে ইম্প্যাক্ট করছে। সো রিস্কের ক্ষেত্রে বলা হবে ইউজুয়ালি আমরা নেগেটিভটাকে দেখি, ভালো জিনিসটাকে তো আসলে খুব একটা ফোকাস করার চেষ্টা করি না। সো রিস্ক এনি সর্ট অফ ইভেন্ট দ্যাট ক্যান টেক প্লেস উইচ অ্যাকচুয়ালি হিন্ডার্স আপনার যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটাকে আসলে আপনি ফুলফিল করতে পারেন না। সো আমরা তো নেগেটিভের কথা বললাম, বাট রিস্কটা কি আসলেই মানে রিস্ক যদি একটা একটা ইভেন্ট হয়ে যায়, সেইখান থেকে কি কোম্পানি কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট বা অপরচুনিটি পেতে পারে? কেউ হেল্প করবেন?
যে ধরেন এমন একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সেখান থেকে একটা কোম্পানি কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট, যে কোনো অ্যাডভান্টেজ পেলো? জি স্যার, আচ্ছা স্যার, কোভিডই হয়েছে স্যার, অনলাইন বিজনেস গুলো স্যার বুম করেছে। এবং স্যার মানে যেগুলো হচ্ছে কি স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেগুলো নেটফ্লিক্স, দেন হচ্ছে কি আরো আমাদের যে এই যে গুগল মিট, এগুলো স্যার আরো ব্যবসা বিশাল বুম করেছে। বাহ! এবং আরো যেটা ব্যাপার হচ্ছে স্যার, মাস্কের ব্যবসাটা খুব করেছিল ওই সময়। তা আমি খুব কঠিন কঠিন এক্সাম্পলের দিকে খুঁজছিলাম, আপনি তো আমাকে চমৎকার এক্সাম্পল দিলে। হ্যাঁ স্যার, সেটা সার্টেনলি বলেছেন। এবং এইটার ইম্প্যাক্টটা যদি আমি, স্যার স্ট্রিমিং এর কথা বললেন, নেটফ্লিক্সের কথা যদি চিন্তা করে দেখেন, নেটফ্লিক্সে দেখবেন যে নেটফ্লিক্স প্রচুর কোম্পানি, সরি স্টুডিওগুলোকে, মেক্সিকোতে অনেক স্টুডিওগুলোকে ওরা নিজেরা টেক ওভার করে নিয়েছে। কারণ আগে দেখতেন নেটফ্লিক্সের মধ্যে থেকে অন্য স্টুডিও থেকে তৈরি করা অন্যের ওরা ওয়েব সিরিজগুলোকে ওরা শোকেস করছে, বাট এখন দেখবেন সবগুলোতে লেখা থাকে ইটস এন অরিজিনাল নেটফ্লিক্স সিরিজ, বিকজ ওদের সেই স্টুডিও, ওদের সেই প্রোডাকশন হাউসগুলো আছে যেটাতে ওরা নিজেরা ইয়ে করতে পারে। ওয়ান্ডারফুলি সেট। এছাড়া যেরকম আরেকটু কিছু বলতে পারি, যে কোভিডের কথা বললেন, কোভিডে তো অনলাইন বিজনেস সার্টেনলি। ইউক্রেনের ক্ষেত্রেও দেখেছেন, ইউক্রেনের ক্ষেত্রে যেই সবাই গ্যাস ট্যাস কেনা বন্ধ করে দিয়েছে। আমাদের পাশের দেশ ইন্ডিয়া ধুমায়, আহ, রাশিয়া ওদের কাছ থেকে আপনি ধুমায় কম দামে প্রচুর পরিমাণে তেল অ্যান্ড গ্যাস ওরা, বেসিক্যালি তেলের কথাই বলছি, তেল কিনে নিয়েছে, যেটা ওদের জন্য একটা হিউজ হিউজ ফাইন্যান্সিয়াল সেভিংস হয়েছে। সো ইভেন কোভিডেও দেখবেন আমাদের যেখানে লকডাউন ছিল, লকডাউনে আমরা কি করেছিলাম, বাসার থেকে বের হতে পারছিলাম না। কনস্ট্রাকশন কোম্পানি বড় বড় যারা আছে, তারা কি করেছে, যে তাদের যেহেতু পয়সা আছে এবং তাদের ডেডলাইনটা তাদের জন্য ইম্পর্টেন্ট, সব লোকগুলোকে তারা তাদের সাইটে রেখে দিয়েছে, বলেছে তোরা থাক, খাওয়া দাওয়ার পয়সা সব দিব, তোরা ডবল শিফটে কাজ করবি। অনেক বড় বড় কোম্পানি, যদি আমার জেমকন মিনা বাজারেরই কথা বলি, আমাদের বাসার পাশে একটা আছে। সো ওদের মধ্যে থেকে ওরা পুরো সমস্ত দুই শিফটে তারা কাজ করিয়েছে। এরকম বেশ অনেকগুলো কোম্পানি আছে, আমরা আরেকটা নিয়েছিলাম কোভিডের মাঝখানে। আহ, এটা অতটা বড় কোম্পানি বলবো না, বাট তারাও করেছে। তারাও তাদের যতগুলো লেবার ছিল তাদেরকে সমস্ত কনস্ট্রাকশন সাইটে রেখে দিয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। এবং যেখানের মধ্যে থেকে আপনার বাসায় চলে যাওয়া লাগতো, তারা এই জায়গাতে থেকেই কাজ করে সময়ের বেশ 3 থেকে 4 মাস আগেই হ্যান্ড ওভার করতে করতে পেরেছে। সো কোভিডের ক্ষেত্রে অনেক এক্সাম্পল আছে, যেটার মধ্যে থেকে আপনার লকডাউন হওয়া সত্ত্বেও তাদের হিউজ হয়েছে। এখন আর একটা কোম্পানির নাম বলবো, সেটা শুনলে সবাই একটু, আমাদের বাংলাদেশে কেরু কোম্পানি আছে, মনে আছে স্যার? এখনো আছে। কেরু কোম্পানি ফার্স্ট টাইম এভার প্রফিটের মুখ দেখেছিল কখন, কেউ বলতে পারবেন? সারা জীবন লস 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 দেখেছে। ওয়েন ওয়াজ দ্য ফার্স্ট টাইম কেরু এভার উইটনেসড প্রফিট? এবং এখনো প্রফিটে আছে। কোভিড এর সময়। হ্যাঁ স্যার, কোভিডের সময় যেহেতু বাইরের দেশ থেকে সমস্ত কিছু আনা বন্ধ হয়ে গিয়েছিল, ফরেন বোতলস অ্যান্ড এভরিথিং, সো দ্যাটস দ্য টাইম, কোভিড এর পর সময় থেকেই কেরুর জিনিসপত্রের ডিমান্ড মার্শাল্লাহ, এখন ওদেরকে আর পায় কে। সো ওরা এখন চিনি প্রোডাকশন একেবারে কমিয়ে দিয়েছে, সমস্ত মনোযোগ দিয়েছে ওই যে ওই ওই সবের ইয়ার প্রতি। সো লাল। জি স্যার, যেটার ওই যে দেবদাস কম কাম ব্যাক বাট দাস কেমনে কপিত হয়, ওইটার উপরেই তারা আছে। তো রিস্ক আসলে বেসিক্যালি আসলে দিজ আর মানে আনএক্সপেক্টেড ইভেন্টস, যেটা আসলে আমাদের অনেক সময় হাত থাকে না, যেটা হয় প্রজেক্টে থাকবেই। এখন আমরা চেষ্টা করব যে এই দুর্ঘটনা তো ঘটবেই, বাট এইটার ইম্প্যাক্টটাকে কতটা কমানো যায়। আমাদের কিছু কিছু ক্ষেত্রে আসলে কিচ্ছু করার নেই, এই রিস্কটাকে একসেপ্ট করেই আগাতে হয়। ওই যে শেখ হাসিনার সময় বলেছিল না, তুমি রিয়েলিটি মেনে নাও। আর্থকোয়েক হলে, বন্যা হলে আপনি কি করবেন? আপনি যুদ্ধ করবেন? সুনামি হলে কি করবেন? কিচ্ছু করার নাই, ইউ হ্যাভ টু একসেপ্ট ইট। একসেপ্ট করে, যেমন আপনার 2004-2011-এ আর্থকোয়েক, সুনামির কথা যেটাকে বলছেন, টয়োটার মতো কম বড় বড় কোম্পানি, সনির মতো কোম্পানি, নোকিয়া, মোটরোলা, ওদের তো 12টা বাজিয়ে দিছিল। ওই আর্থকোয়েকের ওদের ফ্যাক্টরি ট্যাক্টরি জাপানের আশেপাশের সমস্ত ডেভাস্টেটেড হয়ে গিয়েছিল, তখন তাদের দে হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। সো প্রজেক্টেড এর থাকবে। জাপানে প্রায় আর্থকোয়েক হয়, নিউজিল্যান্ডের মধ্যে থেকেও দেখবেন নিউজিল্যান্ডে প্রচুর আর্থকোয়েক হয়। আপনি এখন কি করবেন? আল্লাহর সাথে, অ্যাক্ট অফ গডের সাথে যুদ্ধ করবেন? কিছু করার নেই। দেয়ার আর সাম রিস্ক, যেটা আপনার চোখ বন্ধ করে মেনে নিয়ে আগাতে হয়। বাট আমরা বাকি সব জিনিসগুলোকে অ্যাভয়েড করার একটু চেষ্টা করি, তার মধ্যে থেকে বলা হয় এই জন্য আসলে রিস্কটাকে আমরা ম্যানেজ করতে চাই। এখন ম্যানেজ করলে, কারণ আপনি চাবেন যে যত সম্ভব আপনার প্রজেক্ট করতে গিয়ে
ঝামেলা টামেলা যত সম্ভব কম হয় সেই জিনিসগুলোকে করবেন, নিরবিচ্ছিন্নভাবে প্রজেক্টটা করে বের হয়ে আসতে পারবেন। দেয়ার আর সাম অ্যাক্ট অফ গড যেটা আপনার কিছু করার নাই, বাকি জিনিসগুলোকে আমরা ম্যানেজ করতে পারি। সো প্রজেক্টের ক্ষেত্রে রিস্কটাকে যদি আপনি ম্যানেজ করতে চান, তাহলে আপনার সুবিধাও আছে অসুবিধাও আছে, কস্টের একটা ব্যাপার আছে। রিস্কটাকে যদি আপনি প্রজেক্টের মধ্যে থেকে ম্যানেজ করতে পারেন, তাহলে তো সুবিধা আছে, অসুবিধার মধ্যে থেকে আননেসেসারি ডিলেটা হবে। ফর এন এক্সাম্পল আমি যদি বলি যে আপনার আর প্রতি 1000 কিলোমিটার পর হয়তো আপনি টায়ার আর বাস্ট করে বা টায়ার ফ্ল্যাট হয়ে যায়, ওইটা জানার পরও যদি আপনি আসলে ইউ ডোন্ট টেক অ্যাকশনস, তখন কি করবেন? আপনার অ্যাক্সিডেন্ট হবে, লাইফের ইয়ে হয়ে যাবে, অনেক কিছু হবে। সো রিস্কটা যদি আপনি আসলে ইউ ডু নট লুক আফটার দ্য রিস্ক, তাহলে তো আপনার প্রবলেম আছেই, খরচ বাড়বে, যে ধরনের কোয়ালিটি আপনি এক্সপেক্ট করছেন সেই কোয়ালিটিগুলোকে এনশিওর করতে পারবেন না। ফর দ্যাট রিজন আমরা রিস্ক ম্যানেজমেন্টটাকে এনি প্রজেক্টে উই কনসিডার ইট ভেরি সিরিয়াসলি, সো দ্যাট আমাদের যেন কোনোভাবে আমাদের যেই লক্ষ্যটা আছে, যেই সময়ে, যেই খরচে এবং যেই রিকোয়ারমেন্ট যেটা আছে, সেই সকল রিকোয়ারমেন্টগুলো আমি যেন ঠিকঠাক মতো ফুলফিল করতে পারি। তাই আইডেন্টিফাইং রিস্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম থেকেই আগে থেকে রিস্কগুলোকে আইডেন্টিফাই করাটা খুব খুব খুবই জরুরি। এখন আগে থেকে বা খুঁজে বের করে রাখলে আপনার অনেকগুলো সুবিধা আছে, আপনি প্যানিক হবেন না। রিস্ক আমি তো আগেই জানি এটা হতো, সো এটা যেহেতু হবেই, আপনি নিশ্চয়ই এটার বেশ কিছু ও প্রোটোকল বা বেশ কিছু অ্যাকশন প্ল্যান রেডি করে রেখেছেন, আপনি চোখ বন্ধ করে ওইটাকে ফলো করার চেষ্টা করবেন। সো রিস্কের ম্যানেজমেন্টটাকে যদি আপনি রিস্কটাকে ম্যানেজ করতে পারেন, ইন দ্যাট কেস আপনার জন্য সারপ্রাইজ এলিমেন্টগুলো কমে যাবে। আপনি জানেন ইটস গোয়িং টু হ্যাপেন, হলে কি করতে হবে আপনি ঠিক করে রাখেন। আমার যেমন আব্বা আম্মার বয়স বেশ বেড়ে গিয়েছে আছে, সো আমি যখন দেশে থাকি বা না থাকি তখন একটা প্ল্যান করা থাকে যে হার্ট রিলেটেড হলে ইউনাইটেডের নাম্বার দেওয়া আছে, আর যদি এমনি লাংস টাংস আলাদা অন্য কিছু হয় এইটাতে, আর আমার ডেন্টিস্ট হলে কোথায় যেতে হবে সমস্ত নাম্বারগুলো সেট করা আছে। সো আই নো যে আমার আব্বা আম্মার এই বয়সে এই ধরনের হেলথ ইস্যুস আসবে, দিজ আর দ্য রিস্ক। সো ওইটা যদি আগে থেকেই আইডেন্টিফাই করে কার আর সাথে কন্ট্যাক্ট করবে, সামান্য কিছু জ্বর টর হলেই মেসিনাতে চলে যায়, যদি দেখা যাচ্ছে হার্ট রিলেটেড প্রবলেম উইচ ইজ ভেরি সিভিয়ার তখন চলে যায় ইউনাইটেডে, ওইটা আমার প্ল্যান করার আছে। সো প্ল্যান করা থাকলে সুবিধাটা কি হয়, যখন এরকম একটা প্যানিক সিচুয়েশন আসে তখন আপনি অস্থির না হয়ে আপনি ওই প্রোটোকল অনুযায়ী 1 2 3 4 করে করে সুন্দর করে কাজগুলো করতে থাকেন। আমিও যখন দেশে ছিলাম না তখনও আবার আমার দুবার প্রবলেম হয়েছিল। ইউনাইটেডের নাম্বার ছিল, এখানকার আর কন্ট্যাক্ট পার্সন কার সাথে কন্ট্যাক্ট করবে, ফোন করার সাথে সাথেই ওনারা সমস্ত ব্যবস্থা করে দিয়ে এখান থেকে গিয়েছে, যাওয়ার ওইখান থেকে রিসিভ করে সুন্দর মতো সিসিইউতে নিয়ে গিয়েছে। সো এই রিস্কটাকে ম্যানেজ করতে গেলে আপনার রিস্কটাকে আইডেন্টিফাই করতে হবে, রিস্কগুলো কি একেবারে ছোট লেভেলের নাকি মিড লেভেলের নাকি হাই লেভেল অফ রিস্ক, সেগুলোকে আপনার করতে হবে। রিস্ক যদি হয় আমরা দেখব তখন এই রিস্কগুলো আসলে একটা ব্যক্তিকে তো ঠিক করে দিতে হবে যে রিস্কটা যে হচ্ছে কে মনিটর করবে যে আসলে বিপদ হচ্ছে কিনা। সো রিস্ক হলে যে নিশ্চয়ই আপনার কিছু কন্টিনজেন্সি বা কিছু অ্যাকশন প্ল্যান আছে, ওই অ্যাকশন প্ল্যানটা যে করবেন সেটা কি করবেন সেটা ঠিক করতে হবে। ওই অ্যাকশন প্ল্যানটা কে কনফার্ম করবে, কে এনশিওর করবে, তার জন্য একটা ব্যক্তিকে আপনার ঠিক করতে হবে। এবং আপনি যে কথা দিয়েছেন, ধরেন ফর এন এক্সাম্পল আমাদের গতকালকে একটা ইভেন্ট ছিল, ইভেন্টের মধ্যে থেকে বৃষ্টি হতে পারে, ইলেকট্রিসিটি চলে যেতে পারে, দ্যাট ইজ এ রিস্ক। এখন ইলেকট্রিসিটি চলে গেলে আমার কি দরকার, আমার একটা জেনারেটর দরকার, এটা আমি ঠিক করে ফেললাম। এখন জেনারেটর যে দরকার, জেনারেটর যে বুক করতে হবে, সেটার দায়িত্ব আমি কাকে দিব? সো সেটার দায়িত্ব আমি আহ, ধরেন সেলিম সাদমানকে দিলাম, এবং তার কিন্তু মেনশন করতে হবে যে আমার অলরেডি ভেন্ডর বা যেই লজিস্টিক্যাল লোক আছেন তার সাথে আমার কনফার্ম করা আছে, ইলেকট্রিসিটি চলে গেলেই ওরা জেনারেটর কানেকশন দিয়ে দিবে। এটা আমরা দেখব ইন ডিটেলস। সো রিস্ক ম্যানেজমেন্টটা আসলে আগে থেকেই সবাই করে রাখে, করে রাখলে এই বিপদগুলো আপনার হয় না। এটার একটা চমৎকার উদাহরণ দেখেছি, ঢাকা থেকে সিরাজগঞ্জ বা রাজশাহী যাওয়ার পথে দেখবেন কিছু কিছু জায়গাতে লেখা আছে দুর্ঘটনা প্রবণ এলাকা, এবং ওই জায়গাটা দিজ আর রিস্কি এরিয়াস। তার মানে ঢাকা থেকে আপনি রাজশাহী যাওয়ার পথে কোন কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় সেগুলোকে আপনি আইডেন্টিফাই করেছেন। সো দিজ আর দ্য অল সর্ট অফ রিস্ক বের করেছেন। করার পর সেই জিনিসগুলোতে দুর্ঘটনা কম হলে সেখানে আপনি হয়তো জাস্ট একটা
বড় গোল টাইপের একটা যে মিরর লাগিয়ে দেন, সেখানে দুর্ঘটনা আরো বেশি হলে আপনি রাস্তাটাকে আরেকটু বড় করেন। সো ঘটনার মাত্রা অনুযায়ী আপনি অ্যাকশনস গুলো আসলে নেন। সো রিস্ক ম্যানেজমেন্টটা আসলে আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। এইটাকেই আসলে আমরা ম্যানেজ করতে আমাদের হয়। সো এই ম্যানেজ করতে গেলে আমাদের আসলে বেসিক্যালি বেশ কতগুলা স্টেপ নিয়ে আসলে কাজ করতে হয়, যেখানে আমাদের 4টা স্টেপ থাকে। আমরা 1 2 3 4 করে করে আগাবো। এটা লেকচার নোটসও থাকবে, আর আমরা হ্যান্ডস অনও করার চেষ্টা করব। সো প্রথম স্টেপটা হচ্ছে, এটা আসলে বলা হয় যে আপনাদের অনেকে হয়তো প্যানিক ডিসঅর্ডার অনেকের আছে। আমার একটু ভয়টা একটু পাই, বেসিক্যালি আমার প্লেনে জার্নি করতে গেলে আমি খুব ভয় পাই। সো আমার এই জন্য অনেক ক্ষেত্রে প্লেনের টিকিটস আমি 3 4 বার চেঞ্জ করি মালয়েশিয়া ঢাকা যাওয়ার ক্ষেত্রে। বিকজ যখন সকালবেলা ছোট প্লেন দেয়, আমি প্লেনে যাব না, আমি রাত্রের বেলা আপনার বোয়িং এর A320, যেটা বেশ বড় প্লেন। আর দিনের বেলা দেয় হচ্ছে, সরি, রাত্রের বেলা আপনার এয়ারবাস দেয়, দিনের বেলা বোয়িং এর 737-800, মাত্র 169 বা 80 প্যাসেঞ্জারের ছোট্ট, মনে হয় টিঙ্কু সারা পথ লাফাতে লাফাতে যায়, ওইটাতে গেলে মনে হয় আমার আর মানে জীবন শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। দ্যাটস ওয়াই আমি বারবার বারবার চেঞ্জ করি। সো রিস্কের প্রথম স্টেপটা হচ্ছে, প্রজেক্টটা নিয়ে যখন বসবেন, আমরা এটা ডিটেলস আলোচনা করব, তারপর একটু বলে নিই। যখন আপনি প্রথম এটা কখন আপনি বেসিক্যালি করেন, আপনি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করা শেষ, তার মানে কোথায় কোথায় কি করতে হবে আমাদের। আর মিড টার্মের মধ্যে থেকে বলা ছিল যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার আর বা ডাব্লিউবিএস একটা স্কেলিটন হিসেবে ব্যবহার করা হয়। কারণ এই স্কেলিটনেরটাই হচ্ছে আপনার একটা ব্যাকবোন, অথবা একটা আপনার জন্য একটা পিলার। এটা ইউজ করে আপনার কি কি কাজ করা লাগবে, আপনার কত সময় লাগবে এই কাজগুলো করতে, কত খরচ লাগবে, কয়জন লাগবে, এবং লাস্টলি আপনার ওই কাজগুলো করতে গেলে কি কি ধরনের বিপদ আপনার বা রিস্ক আপনার আছে, সেইগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। সো ফর এন এক্সাম্পল, যদি আপনি একটা সিম্পল করেন, আগামীকালকে আহ, আপনাকে একটা ইভেন্ট করতে দিলাম। সো ইভেন্ট আউটডোরে করতে গেলে, সো কি পসিবিলিটি আছে, এখন এখন রেইনি সিজন, বৃষ্টি হতে পারে। সো ইফ দ্যাট ইজ এ রিস্ক, তখন আপনি কি করবেন? সো ওই রিস্কের অল্টারনেট হিসাবে চিন্তা করবেন, তার মানে নিশ্চয়ই ইনডোরে কিছু করা যায় কিনা। সো ইভেন্ট করতে গেলেই যখন আপনার রুম বুক করা লাগবে, অথবা আউটসাইডে করবেন, রুমগুলো খালি আছে কিনা, যেই গেস্ট স্পিকারকে আনবেন গেস্ট স্পিকার অ্যাভেলেবল আছে কিনা, তারপরে হচ্ছে আপনার যদি টি শার্ট গুলো বানান, টি শার্ট কি দিলে হবে কিনা, ইলেকট্রিসিটি লাগবে, ইলেকট্রিসিটি লোডশেডিং এ অল্টারনেট ব্যবস্থা আছে কিনা। সো এই প্রতিটা ডাব্লিউবিএস ধরে 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 আপনি বের করতে পারবেন কি কি রিস্ক গুলো আছে। এখন ফার্স্ট স্টেপটা যখন করতে হয়, সেটা হচ্ছে যতগুলো রিস্ক বের করা সম্ভব সবগুলোকে বের করতে হয়। এখন প্রশ্ন আসে যে আসলে এটা আপনি কিভাবে করে বের করবেন। এই রিস্ক আইডেন্টিফিকেশনের কাজ হচ্ছে, এর আগে যেরকম বলেছিলাম, ডাব্লিউবিএস কখনোই একটা ব্যক্তির দ্বারা সম্ভব না। সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন এরিয়ার একটা লোকগুলোকে নিয়ে একটা টিম ফর্ম করে তারপরে আপনি ডাব্লিউবিএস করতে হয়। জাস্ট লাইক আপনি একটা লাইব্রেরি করতে গেলে মার্কেটিং এর ফ্যাকাল্টির লাগবে, ফাইন্যান্সের লাগবে, ম্যানেজমেন্টের লাগবে, সাপ্লাই চেইন, বিভিন্ন এলাকার প্রফেসররা জানবে ওনার এলাকার কোন কোন বইগুলো দরকার। সো আপনি যখন মাল্টি ডিসিপ্লিন থেকে সবাইকে ইনভাইট করছেন, আপনার একটা লাইব্রেরির কি কি লিস্ট অফ বই লাগবে, সেম ভাবে যখন একটা প্রজেক্ট করতে যাবেন, বিল্ডিং করতে যাবেন, ইভেন ওয়ার্কশপ করতে যাবেন, আপনাকে তখন মাল্টিপল পিপল ফ্রম ডিফারেন্ট ডিসিপ্লিনস অর এক্সপার্টিস, তারা আসলে একসাথে আসবে। জাস্ট লাইক একটা এই যে ইভেন্ট হচ্ছে গতকালকেই হলো, সেটার জন্য আইটি কি কি রিলেটেড জিনিসপত্র দরকার, সেটা নিশ্চয়ই আমি জানবো না, আমি এই জন্য আইটি থেকে একজন লোক নিব। সেখানের মধ্যে সাউন্ডের ব্যবস্থা আছে, লজিস্টিকের গাড়িগুলো আনতে গেলে কিরকম লাগবে, আপনার সেখানে স্টেজ করতে গেলে লাগবে একজন ভেন্ডার বা অ্যাডমিনের লোক যারা আছেন, সেখানে সিকিউরিটির ব্যবস্থা আছে, সিকিউরিটি থেকে নিব। ডিফারেন্ট ডিসিপ্লিন থেকে আমি সবগুলো মানুষকে নিলেই আমার ওই ডাব্লিউবিএস করাটা সহজ হবে, এবং ওই ডাব্লিউবিএসটা ধরে আগাতে পারবো। তাহলে আমার রিস্ক আইডেন্টিফিকেশনে কি করতে হয়, সেখানে হচ্ছে আপনারা বিভিন্ন ডিসিপ্লিনের মানুষ যারা আছেন তারা সবাই মিলে বসেন, বসে ব্রেইনস্টর্ম করেন। আপনার সিনিয়র লেভেল ম্যানেজমেন্ট যারা আছেন তারা আপনাকে বেশ ভালো হেল্প করতে পারে এখানে। আপনার প্রিভিয়াসলি যদি প্রজেক্ট করা থাকে, গত বছরও আপনি এরকম কনফারেন্স করেছেন, যেমন
পয়লা বৈশাখ হলো, তার গত বছরও করা হয়েছে। ইভেন সেখানের মধ্যে থেকে মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা আছেন লাস্ট ইয়ারেও হয়েছে। নিশ্চয়ই ওদের এর বেশ কিছু এরকম প্রজেক্টগুলো হলে তাদের নিশ্চয়ই একটা প্রজেক্টের ডকুমেন্টেশন আন তাদের অফিসে রাখতে হয়। সেটা বের করে আনেন, সেটা বের করে এনে তাদের কি কি রিস্ক ফেস করতে হয়েছিল সেটা আপনার জন্য একটা খুব ভালো স্টার্টিং পয়েন্ট। ইভেন আপনি ঠান্ডা মাথায় আপনার কোম্পানির, অনেকে এটা করে, অনেকে আবার এটাকে আসলে পছন্দ করে না, আপনার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিজ অ্যান্ড থ্রেটস গুলোকে বের করে SWOT অ্যানালাইসিস যেটাকে বলে, সেখান থেকে আপনি আপনার উইকনেসটাকে দেখেন এবং থ্রেটস গুলোকে দেখেন। এইগুলা চিন্তা করে দিস ক্যান বি ইয়োর রিস্ক। আপনার হয়তো নিজের কোনো ইলেকট্রিশিয়ান নাই, আপনার হয়তো নিজের সাউন্ড সিস্টেম নাই, হয়তো এটা বাইরের মানুষের কাছ থেকে নিতে হবে। তো সেভাবেও আসলে অনেকগুলা করে। অনেকে আবার বিভিন্ন স্টেক হোল্ডার গুলাকে নেয়, যে ধরেন আমি আমার সাপ্লায়ারকে ডাকলাম, আচ্ছা ধরেন তো এই আইটেমগুলো সাপ্লাই করছেন, কি কি ধরনের ঝামেলা হতে পারে। উনি বলতে পারেন প্রাইস বাড়তে পারে, স্কেয়ারসিটি হতে পারে, ইম্পোর্ট বন্ধ হয়ে যেতে পারে, এরকম অনেক কিছু তার কাছ থেকেও জানতে পারেন। সো রিস্ক আইডেন্টিফিকেশনটা মূলত হচ্ছে আপনার পক্ষে যত দূর সম্ভব কি কি দুর্ঘটনা ঘটতে পারে, মেক এ লিস্ট অফ দেম। ব্রেন স্টর্মিংয়ে কি করেন, ব্রেনের মধ্যে ঝড় তুলে ফেলেন, ঝড় তুলে ফেলে যত বিজনেস আইডিয়াগুলো আছে সবগুলোকে আপনারা লিখেন। ভালো হোক মন্দ হোক ডাজন্ট ম্যাটার, ইউ জাস্ট লিস্ট অল অফ দেম ফার্স্ট। সো স্টেপ ওয়ানটাতেই হচ্ছে আমরা সব ইন ডিটেলস আমরা পরের স্লাইডে যদিও আসবো, যত যত লিস্টগুলো আছে আমার রিস্ক আছে, দুর্ঘটনা হতে পারে, রাইট দেম ডাউন। আপনার একটা টিম ফর্ম করে সার্টেনলি হেল্প করতে পারেন আপনাকে। এখন রিস্কের ক্ষেত্রে দেখবেন এরপরের স্টেপে কি আছে। একটা ক্রিকেট খেলতে গেলে দেখবেন একজন ব্যাটসম্যান 6টা বলে কিন্তু খেলে না, কিছু কিছু বল ছেড়ে দেয়, বিকজ সবগুলো রিস্ক আসলে তার জন্য ইম্পর্টেন্ট আসলে না। তো সেম ভাবেও আমরা এইখান থেকে রিস্কগুলোকে আসলে, যে এর আগের ধাপে যে 20, 30, 25 হোয়াট এভার দ্য রিস্ক নাম্বার অফ রিস্ক দ্যাট উই হ্যাভ আইডেন্টিফাইড, এইখানে বের করার চেষ্টা করব কোনগুলো আসলেই খাতারনাক রিস্ক, কোনগুলো আসলেই একেবারে ভেরি টাইনি টাইপ অফ রিস্ক। এখন এইটা আমরা কিভাবে বের করব, এটা মূলত আমরা দুইটা ভাবে বের করার চেষ্টা করি, মানে দুইটা দিক থেকে। ওই রিস্ক যেটাকে বলছেন, আর্থকোয়েকের কথা বলছেন, ফ্লাডের কথা বলছেন, লোডশেডিং এর কথা বলছেন, ওই রিস্কটা হওয়ার সম্ভাবনা কতটুকু, ওইটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, প্রবাবিলিটি। তার মানে ওই রিস্ক বা ওই ইভেন্টটা হওয়ার সম্ভাবনা কতটুকু। এখন দেখা যাচ্ছে বর্ষাকাল, সার্টেনলি ইটস গোয়িং টু রেইন, সো দেয়ার আর ভেরি হাই চান্স দ্যাট ইট উইল রেইন। এবং হলে আপনার এই যে প্রজেক্টটা বা যেই আপনার ইভেন্টটা আছে সেই ইভেন্টের তারা কতটুকু 12টা বাজাতে পারবে। আমরা দুইটা দিকে দেখি, একটা হচ্ছে পি, ওই ঘটনাটা হওয়ার সম্ভাবনা কতটুক, সেটাকে প্রবাবিলিটি বলছি, এবং আরেকটা হচ্ছে ওই ঘটনাটা ঘটে গেলে বা হয়ে গেলে আপনার যেই ইভেন্টটা সেইটার কতটুক ইম্প্যাক্ট করতে পারবে সেটাকে আই বলছি। এই দুইটা আমরা গুণ করে আপনার যদি রেজাল্ট অনেক বেশি আসে তার মানে এটা আপনার জন্য আসলেই খুব ভয়ঙ্কর একটা রিস্ক, সেটার জন্য সেরকম একটা আপনার এর অ্যাকশন নিতে হবে। যদি আপনার স্কোর খুব কম আসে সেটাকে আপনি ছেড়ে দিলেও আপনার পারবেন। জাস্ট লাইক দেখবেন রাহুল দ্রাবিড় বা ব্যাটসম্যানগুলো স্টাম্পের অনেক বাইরের বলগুলোকে ছেড়ে দেয়, বিকজ দ্যাট শুড নট বদার দেম, ওইটা হোয়াইট হয়ে চলে যাবে। স্টাম্পের বলগুলো আসলে সার্টেনলি সেটাকে খুবই ইন্টেলিজেন্টলি সেটাকে ইয়ে করবেন। সেম ভাবেও প্রথমে সব লিস্টগুলোকে আইডেন্টিফাই করবেন, জাস্ট সব ইয়েগুলোকে পুলিশের মতো ফার্স্ট এফআইআর রিপোর্টে কি করে একেবারে 20, 30, 50, 60 জন সবাইকে ধরে, তারপরে কিন্তু অধিকতর তদন্তের মাধ্যমে সেইগুলো যারা যারা মেইন আসামি তাদেরকে প্রথমে রাখে, তারপরে মাঝখানে, তারপরে যারা কম তারা লাস্টের দিকে রাখে। সেম ভাবেও সেকেন্ড স্টেপে যেই 30, 40, 50 হোয়াট এভার দ্য রিস্ক দ্যাট ইউ হ্যাভ আইডেন্টিফাইড সেগুলোকে র্যাঙ্ক করেন কি হিসাবে, ওই ঘটনাটা ঘটার সম্ভাবনা কতটুক এবং এই ঘটনাটা ঘটলে আমাদের কতটুক ক্ষতি হতে পারে, এই দুইটা আপনাকে আইডেন্টিফাই করতে হচ্ছে। করার পর এই দুইটা আসলে গুণ করছেন। যেমন আপনারা যদি মনে করেন যে একটা রিস্ক হওয়ার সম্ভাবনা 5 হচ্ছে সার্টেনলি হবে, 1 হচ্ছে ভেরি আনলাইকলি, না হওয়ার সম্ভাবনা খুব কম। আবার ইম্প্যাক্টেও যদি মনে করেন 5 একেবারে মেজর ইম্প্যাক্ট হবে, 1 একেবারে ভেরি লোয়েস্ট ইম্প্যাক্ট হবে, তার মানে 1 থেকে 5 হিসাবে দুটাকেই ব্যবহার করছেন। করার পর কি করতে হয় আমাদের, ওই রিস্কটা আমার জন্য
ডেঞ্জারাস নাকি না সেটার জন্য পি এবং আই ওইটাকে আমরা গুণ করি। সো দেখবো আমরা পরবর্তী স্টেপে যে সবসময় রিস্কটা আমার জন্য ডেঞ্জারাস কি না সেটাকে বের করার দ্য অনলি ওয়ে উই ডু সেটা হচ্ছে ওটা হওয়ার সম্ভাবনা, দ্যাটস প্রবাবিলিটি, এবং হলে ইম্প্যাক্ট কি হবে সেটা। যদিও আরেকটা উপায় আছে সেটাও আমরা দেখব। এই দুটা দিয়ে আমরা রিস্কগুলোকে আইডেন্টিফাই করি এবং বলার চেষ্টা করি রিস্কগুলো কতটুকু ডেঞ্জারাস। এটা হচ্ছে স্টেপ টুতে ডান শেষ। এখন রিস্কগুলোকে তো আমি আইডেন্টিফাই বেসিক্যালি করে ফেললাম যে কোনগুলো ভালো আমার জন্য খুবই স্বল্প, কোনগুলো আসলেই ডেঞ্জারাস। এখন সেই অনুযায়ী তো আপনার অ্যাকশন নেওয়া লাগবে। যেরকম অনেকের ক্ষেত্রে আহ, আমার যেমন এইবার খুব বাজে অবস্থা হয়ে গেছিল শরীরের। আমার সিআরপি, আমার বডিতে ইনফেকশন নর্মাল মানুষের থেকে 3 গুণের মতো বেশি হয়ে গিয়েছিল। সাথে সাথে ডক্টর স্টেরয়েড অ্যান্ড এভরিথিং দেওয়া শুরু করলো। সো যাদের ইভেন আমার ওয়াইফের টেস্টের মধ্যে থেকে ওর সামান্য এসেছিল, ওরটাতে কিচ্ছু করেন, ওরতে বলেছে এমনি ঠিক হয়ে যাবে, গিয়ে মানে মোস্ট লাইকলি 1 2 দিন 3 দিন ঠিক হয়ে যাবে, তারপরে একটা রিপিট টেস্ট করতে বলেছে এবং করার পর দেখেছে ফাইন। আমারটা সেই ক্ষেত্রে যেহেতু 3 গুণ বেশি ছিল, সেই ক্ষেত্রে আমাকে মেডিসিন হ্যান ত্যান সব টপ দিয়েছে। সো আপনি যেই রিস্কগুলোকে প্রথম স্টেপে আইডেন্টিফাই করে সেকেন্ড স্টেপে র্যাঙ্কিং করেছেন, থার্ড স্টেপে আসবেন এই যে এই ঘটনার জন্য আপনি কি অ্যাকশন নেবেন, এই ঘটনার জন্য কি অ্যাকশন নেবেন। আমাদের মূলত প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা 4টা অ্যাকশন বলি। এই 4টা অ্যাকশনটাকে মনে রাখার জন্য আমরা আইদার বাস অথবা ট্রামের TRAM এই নামে চিনি, অথবা আপনি যে কোনো শপিং মলের যে আরেকটা নাম হচ্ছে মার্ট এই নামে চিনি। এখন এই মার্টের এম হচ্ছে মিটিগেট, এ হচ্ছে অ্যাভয়েড করবেন, টি হচ্ছে ট্রান্সফার করবেন, অ্যান্ড আর হচ্ছে রিটেন করবেন। পরবর্তীতে ইন ডিটেলসে যাব, তারপরেও একটু যেহেতু আমরা এটা পড়ছি বলে নেই। রিস্কের ক্ষেত্রের মধ্যে থেকে আপনি ট্রাম অথবা MART এইভাবে আসলে মনে রাখাটা আপনার জন্য বেসিক্যালি একটু সহজ হয়ে যাবে। আদারওয়াইজ আমরা অনেক ক্ষেত্রে একটু বেসিক্যালি স্ট্রাগলও করে ফেলি। তো মিটিগেটের যদি বাংলা মানের দিকে বেসিকটাতে যান, মিটিগেটের বাংলা মানে হচ্ছে ওইটাকে কমিয়ে দেওয়া, প্রশমিত করা, এরকম টাইপের বাংলা মানে আছে। আমরা রিস্কের ক্ষেত্রে এই জিনিসটাকে মিটিগেট করার চেষ্টা করি হচ্ছে আহ, প্রথম 3টা মিটিগেট, অ্যাভয়েড, ট্রান্সফার আমরা যথাসাধ্য চেষ্টা করব যে রিস্কটা যেন না হয়। আর লাস্টে রিটেনের ভাই কিচ্ছু করার নেই, রিস্কটা ওই যে শেখ হাসিনাকে বলেছিল না তুমি রিয়েলিটি মেনে নাও, সেম ভাবেও আমার মেনে নিয়ে আগাতে হচ্ছে যে আমার আর কিচ্ছু করার নেই, রিস্কটা হবেই, এবং রিস্ক হলে আমার কি করতে হবে সেটাই আসলে দেখতে হচ্ছে। আমরা যদি এখন একটু 1 2 3 4 করে করে যাই, তাহলে একটু দেখব যে মিটিগেটের সবসময় মানে হচ্ছে আপনি প্রশমিত করা, কমানো অথবা সহনীয় করে নেওয়া। তার মানে এমন কিছু আমরা করব যেন এই রিস্কি ঘটনাটা বা দুর্ঘটনাটা যেন হওয়ার সম্ভাবনাটা আমরা একেবারেই কমায় ফেলতে পারি, বাট হলেও যেন সেটাকে ইম্প্যাক্টটা সবচেয়ে কম হয়। আমরা ফার্স্ট ট্রাই করি ওইটা যেন যত সম্ভব আমাদের চেষ্টা ওইটাকে যেন আসলে আমরা না হওয়ার সম্ভাবনাই যেন হয়। অনেক সময় কি করেন আপনার, এই যে চাইনিজ সাপ্লায়ার নিলে বারবার বারবার মেশিন ভেঙে যায়, ভাই আমি চাইনিজ সাপ্লায়ারে যাব না, আমি একটা ভালো ব্র্যান্ডেড জার্মান সাপ্লায়ারের কাছে যাব যার মেশিন আপনার প্রায় 20 30 বছর পর্যন্ত চলে যায়। সো ওইটাকে আমি ইয়ে করার চেষ্টা করছি। তারপরে আসে অ্যাভয়েডের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যেগুলো অনেক ক্ষেত্রে নতুন, একেবারেই ধরেন মাত্র 1 বছর হলো হয়েছে, যেরকম টেকনোলজি, এরকম টেকনোলজি আপনি আসলে না ইউজ করাটাই বেটার। আপনি যেগুলোকে স্ট্যান্ডার্ড, যেগুলো ট্রেডিশনাল অনেক বছর ধরে আছেন, সেইগুলোকে যদি আপনি অ্যাডপ্ট করে নেন, তাহলে আপনার এই রিস্কের দিকে সম্পূর্ণই অ্যাভয়েড করতে পারছেন। চাইনিজগুলো লো কস্টের ওই যে ইন্ডিয়ান টাইপের আছেন, ওই মেশিনগুলো নিলে প্রতি আপনার 1 বছর 1.5 বছর বা পরপর আপনার ঝামেলা দিবেই। আপনার প্রজেক্ট 4 5 বছর চলবে, সো ওয়াই নট ইউ গো ফর এ অস্ট্রেলিয়ান চলে যান, অথবা জার্মান চলে যান, বা ফ্রেঞ্চ বা সুইস এরকম সাপ্লায়ারের কাছে কেন চলে যাচ্ছেন না, যেখানের মধ্যে থেকে আপনার ওরা নতুন টেকনোলজি যেটাকে বাদ দিয়ে ট্রেডিশনাল টেকনোলজি বা যেটা অলরেডি সবার কাছে অ্যাকসেপ্টেবল চলছে বাজারে, সেটাকে নিয়ে কাজ করার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা হবে না। অ্যাভয়েড করার ক্ষেত্রে আপনি এটাও বলতে পারেন, যেরকম আপনার জানেন ইউক্রেনের মধ্যে থেকে রাশিয়াতে ওদের এখানে হয়তো তেলের দাম কম, কিন্তু বারবার বারবার ঝামেলা হয়ে যায়, সেখানে সাপ্লাই হয়তো আটকে যেতে পারে। সো এরকম
ট্রাবলসাম এরিয়া থেকে অ্যাভয়েড করে আপনি অন্যদিকে চলে যান যেখানে এরকম পলিটিক্যাল আনস্টেবিলিটি একবারেই নাই। আপনি চাইলে এরকম ঝামেলাদায়ক বাদ দিয়ে সুন্দর মতো যেখানে পলিটিক্যাল স্টেবল অবস্থা আছে সেখান থেকে নিবেন। আপনার তেল গ্যাসের কোনো সাপ্লাইয়ের ডিসরাপশন আসবে না, সেটা দিয়ে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ট্রান্সফার করার ক্ষেত্রে ট্রান্সফার করার ক্ষেত্রে সবাই সুন্দর কথা বলে যে আমার জিনিসপত্র আমি অন্যর ঘাড়ে দিয়ে দিব। তখন বলছে যে অন্যর ঘাড়ে কিভাবে চাপাই দিবেন, যে আমি আমার এই ঝামেলা আমার ঘাড়ে রাখবো না, আমি অন্যের ঘাড়ে দিয়ে দিচ্ছি। সেটার ক্ষেত্রে আমরা দুটা পদ্ধতি ইউজ করি। সেটা হচ্ছে আইদার আপনি ফিক্সড প্রাইস কন্ট্রাক্টে চলে যাবেন। ধরেন আপনি জানেন যে এইখান থেকে ধরেন আমি যদি ইউল্যাবের এক্সাম্পল দিই, ইউল্যাব থেকে সন্ধ্যার পরে বেশ ছিনতাই টিনতাই হয়টায় আমি আসলে মানে আজকে একটা খুবই বাজে ইনসিডেন্ট শুনেছি। আমাদের একটা ডেভেলপারের কাছ থেকে আমাদের যে জায়গাটাকে নেওয়া, ওনাকে বেশ খোঁজার চেষ্টা করছিলাম। তো অনেকদিন পর উনি ফোন ধরলেন, তো বলছিলেন যে ওনার ভাই মিডফোর্ডের ওইদিকে থাকেন, রাতের বেলা উনি আসছিলেন, ছিনতাইকারী ওনাকে ধরে, ওনার কাছে বেশ পয়সা টয়সা ছিলেন, আনফর্চুনেটলি অনেকগুলো স্টেপ করেছেন এবং হি ডিডন্ট সার্ভাইভ। তো রাস্তাঘাটের অবস্থা এখনো বেশ খারাপ আছে, একটু সেফলি চলেন। আমি যদি ইউল্যাবের এক্সাম্পল দিই, সন্ধ্যাবেলায় ইউল্যাব থেকে এই মোহাম্মদপুরের দিয়ে আসতে একটু সিকিউরিটি হ্যাজার্ড সার্টেনলি থাকে। তো ইফ দ্যাট ইজ এ রিস্ক, এবং আমি যদি চাই যে এইটা আমার ইউল্যাব থেকে টাকা পয়সা নিয়ে আসতে গেলে আমার টাকা ছিনতাই হওয়ার চান্সেস অনেক বেশি আছে, আমি সেক্ষেত্রে মিটিগেটের ক্ষেত্রে কি করার চেষ্টা করব, হয়তো আমি দিনের বেলা আসবো যে যেখানের মধ্যে থেকে ঝামেলা হয় না। সো ট্রান্সফার করে দিলে আমি কি করার চেষ্টা করব, যে ধরেন সিকিউরেক্সের কথা বলেন বা ওদেরকে বললাম যে প্রতিদিন তোমার সাথে কন্ট্রাক্ট থাকবে, সন্ধ্যা 7টার সময় ক্যাশ নিবা, ক্যাশ নিয়ে তুমি যা ইয়ে করে দিবা। তার জন্য তোমার সাথে মাসিক একটা চুক্তি টাইপের আছে, সেখানের মধ্যে থেকে ধরেন 20 বা 25,000 তাকে দিয়ে দিলাম। ফিক্সড প্রাইস কন্ট্রাক্টে যখন চলে যাবেন তখন আপনার কন্ট্রাক্টর অথবা ভেন্ডারের সকল দায়িত্ব তার ঘাড়ে পড়ে যায়। সে রিস্কটাকে কনসিডার করেই আপনার কাছ থেকে হয়তো একটা প্রিমিয়াম চার্জ করে সে সেটাকেই সব কিছুর দায়িত্ব সে নিয়ে নেবে। তার মানে আমি ট্রান্সফার করে দিলাম, আমার কাছে রাখলাম না, আমি আপনার কাছে দিয়ে দিলাম। আপনি একটা থার্ড পার্টি অথবা আপনি ট্রাস্টেড থার্ড পার্টি, সে সমস্ত কিছু দেখবে। অথবা আরেকটা কাজ করি আমরা সহসাই, সেটা ইন্স্যুরেন্স করে ফেলি। সো এরকম রিস্কি কোনো ঝামেলা টামেলা হলে যদি হয়, সেটার জন্য ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আহ, দেওয়া হয়, এবং তার জন্য তো একটা নর্মাল সিচুয়েশনের তুলনায় একটা রিস্কি ইভেন্টে আপনার প্রিমিয়াম প্রদান করতে হয় একটু বেশি। সো আমাদের রিস্কের যে ঘটনাগুলো থাকে তার বিপরীতে আমার কিছু অ্যাকশন নিতে হয়। এই অ্যাকশনের অপশন আমার কাছে 4টা আছে। একটা, মিটিগেট করার চেষ্টা করব, ওইটাকে সহনশীল কমানোর কোনো স্কোপ আছে কিনা। আপনাকে ওই যে আমরা আগের ঝামেলাদায়ক সবসময় থাকতো যারা, আমরা একটা চাইনিজ, লো কস্ট, ইন্ডিয়ান এরকম সাপ্লায়ার বাদ দিয়ে সার্টেনলি উই ক্যান গো ফর এ জার্মান সাপ্লায়ার যেখানের মধ্যে থেকে এরকম ঝামেলা আসবেই না। দ্যাট ওয়াজ মিটিগেট। অ্যাভয়েডের ক্ষেত্রে আপনি যেগুলো স্ট্যান্ডার্ড টেকনোলজি অলরেডি বাজারে আছে, অনেকে ব্যবহার করছে, কোনো সমস্যা নাই, আপনি সেগুলোকে অ্যাডপ্ট করে নিলেই আপনার জন্য বেস্ট অপশন। নতুন টেকনোলজি, স্টেট অফ দ্য আর্ট, নট দ্যাট প্রুভেন, হ্যান ত্যান হাবিজাবি করলে রিস্কের চান্সেস আপনার অনেক অনেক বেশি থাকে। এই জন্য আপনার আর ভ্যাকসিনটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটার মধ্যে থেকে আপনি যেটার ট্রায়াল রেট বা আপনার এফিকেসি সবচেয়ে বেশি আসছে আমরা সেটাকেই নিয়েছি। যেগুলোর এফিকেসি অনেক কম আসছে, আমাদের বঙ্গ ভ্যাক্সের মতো কথাবার্তা অনেক কিছু, সেগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি। ট্রান্সফার থার্ড পার্টিকে এই জায়গাতে নিজের ঘাট থেকে ঝুঁকিটা থার্ড পার্টির কাছে দিয়ে দিবেন। একটা হতে পারে কন্ট্রাক্টর, ফিক্সড প্রাইসে তাকে দিয়ে দিবেন, এখন থেকে তুমি এই সম্পূর্ণ কাজ করো, আমার আর কোনো দায়ভার নাই, যদি বিপদ হয় তুমি ইউ উইল অ্যাকচুয়ালি লুক আফটার এভরিথিং। তার জন্য তাকে একটা প্রিমিয়াম অবশ্যই আপনাকে প্রদান করতে হবে। অথবা ট্রান্সফার করে দিবেন, ইন্স্যুরেন্স করে ফেলবেন, যেখানে কোনো দুর্ঘটনা ঘটলে তার জন্য একটা কাভারেজ বা আপনার কম্পেনসেশন ইজ অলরেডি দেয়ার। ফাইনালটা যেটাকে রিটেনকে বলা হয়, ওই শেখ হাসিনা বলেছিল না, শেখ মুজিব বলেছিল যে রিয়েলিটি মেনে নাও। এরকম ক্ষেত্রে এমন এমন রিস্কি ইভেন্টগুলো আছে যেগুলো আসলে আমার আপনার পক্ষে কোনোভাবেই সেগুলোকে যত মেকানিজম করেন সেভাবে আসলে ওইটাকে ম্যানেজ করা বা অ্যাভয়েড করা সম্ভব না। আর্থকোয়েকের কথা চিন্তা করে দেন। সো আর্থকোয়েক হলে, ফ্লাড হলে, এইখানের মধ্যে আপনি কি করবেন? এই জায়গাতে যদি ধরেন আপনার
ম্যাসিভ লোডশেডিং হয় যেটার মধ্যে থেকে আপনার ওই যে থাকে না ঢাকার বিভিন্ন জায়গাতে আগামী দিন আপনার 8 ঘন্টা 10 ঘন্টা ইলেকট্রিসিটি থাকবে না, এরকম দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। ওইগুলো আমাকে মেনে নিয়েই তার জন্য কন্টিনজেন্সি করতে হবে। সো আমার স্ট্র্যাটেজি মনে রাখার জন্য MART অথবা TRAM, বাস ট্রামের এই দুইটা দিয়ে মনে রাখবেন। 4টা স্ট্র্যাটেজি আছে। মিটিগেট করা মানে এমন কিছু করব, একটা ভালো সাপ্লায়ার কাছে যাব যেন আমার এই ঝামেলাটা অনেকটা কমে যায়। সেকেন্ডের মধ্যে অ্যাভয়েডের ক্ষেত্রে সবসময় বলার চেষ্টা করি নতুন টেকনোলজিটাকে অ্যাডপ্ট করবেন না, ওল্ডটাতে যাবেন। ইউক্রেন রাশিয়ার মতো এরকম পলিটিক্যালি আনস্টেবল জায়গা থেকে আপনার অয়েল অথবা গ্যাস সোর্স করার দরকার নেই। গো টু আ স্টেবল কান্ট্রি উইথ এ পলিটিক্যাল স্টেবিলিটি, যেখান থেকে আপনি নেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশের অবস্থা এখন ভেরি মাচ, আমরা অনেকে বলে আনস্টেবল, উইচ ইজ ভেরি ট্রু। আমাদের মতো দেশ থেকে না নিয়ে বেটার অফ যেখানে যেটা আরেকটু মোর স্টেবল সেটাতে আসলে যাওয়াটা হয়তো অনেক বেটার। আর ট্রান্সফারের কথা থার্ড পার্টির কাছে দিয়ে দিবেন। এখন এইটা তো আমরা করলাম, এখন আস্তে আস্তে আমরা ইন ডিটেলস আসবো। লাস্টে হচ্ছে রিস্কের রেসপন্স কন্ট্রোল। তার মানে প্রথমটাতে কি করেছি, যাবতীয় রিস্ক ছিল সেগুলোকে সবগুলোকে 1 2 3 4 করে করে লিখেন। তারপরে সেকেন্ডটাতে আসবেন, এই যে 1 2 3 4 করে করে লিখেছেন 30টা, ওই প্রতিটার ঘরে ঘরে যান, প্রতিটার ঘরে যে দেখেন ওই রিস্কটা হওয়ার সম্ভাবনা কতটুক। 1 to 5 এ চিন্তা করবেন। 5 মানে সেটা এনি টাইম ক্যান হ্যাপেন, হওয়ার সম্ভাবনা প্রচন্ড স্ট্রং। 1 হচ্ছে হওয়ার সম্ভাবনা প্রচন্ড ভেরি আনলাইকলি। আর আই তার মানে হলে ওইটার ইম্প্যাক্ট হবে সিভিয়ার হবে, দ্যাট ইজ 5। একেবারে ভেরি মিনিমাম বা মাইনর, ভেরি মাইনর, সেটা হবে 1। এই দুইটাকে মাল্টিপ্লাই করবেন, করার পর যে রেজাল্টটা আসবে সেটা অনুযায়ী আপনি তখন দেখবেন, আমরা দেখবো যে বিভিন্ন ক্যাটাগরি করে আমরা একটা খুবই ক্রিটিক্যাল, মিডিয়াম বা মডারেট আর একটা ভেরি মাইনর 3 ক্যাটাগরিতে করে রেখে দেব। এটা 2 নাম্বার স্টেপে হাত উঠায় বসে ফেললাম। এখন আমার 3 নাম্বার স্টেপে আসবে রিস্কগুলোকে যে বের করেছি, রিস্কগুলোকে রেট করেছি। 25টার মধ্যে এই 5টা হচ্ছে হাই রিস্ক, বাকি 5টা হচ্ছে লো রিস্ক, সরি মিডিয়াম রিস্ক, বাকি 10 বাকি 15টা হচ্ছে একেবারে মাইনর রিস্ক। তাহলে আমার এই মাইনরগুলোতে আসলে খুব একটা বেশি অ্যাটেনশন দেওয়ার তো এরকম দরকার নেই। তখন আমি কি করব, আমি চেষ্টা করব যে এই যে আমার রিস্কগুলো আছে যেগুলো ক্রিটিক্যাল 5টা, মডারেট 5টা, এইগুলোর অ্যাকশনসগুলো আমার কি হবে, এর মধ্যে থেকে কোনটাতে আমি মিটিগেট করব, কোনটাতে কি আমি আরেকটু ভালো সাপ্লায়ারের কাছে যে আমি কি ওইটাকে একেবারেই না হওয়ার সম্ভাবনাটাই বাড়িয়ে ফেলবো, নাকি ওইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, অথবা ট্রান্সফার করে দিব থার্ড পার্টির কাছে, নাকি ওইটার খুবই ক্রিটিক্যাল হাই আর্থকোয়েকের মতো ওইটাকে মেনেই নিতে হচ্ছে, ভাই কিচ্ছু করার নেই। সো প্রতিটা রিস্কের এগেনস্টে আমরা এই 4টা দিয়ে দেখার চেষ্টা করব কোনটাকে মিটিগেট করব, একেবারে কমানো সম্ভব, অ্যাভয়েড করা সম্ভব, থার্ড পার্টির কাছে দিয়ে দিব, নাকি ওটার কিচ্ছু করার নেই আমার মেনে নিয়ে তার বিপরীতে কিছু কাজ করতে হবে। সেই তো একটা বানিয়ে ফেললাম। এখন আপনার কি করবেন, আপনার ঠিক করলাম যে চোর আসলে আমাদের এখানের মধ্যে থেকে 5ই আগস্টের পর যখন এসেছিল, সবখানে চোর ডাকাত আসলেই অ্যাকশন প্ল্যান ছিল, আসলেই হচ্ছে যে যদি 1 2টা চোর আসে আমরা নিজেরাই নেমে যাব, আর যদি বিশাল বড় ডাকাত বাহিনী আসে তাহলে আমাদের বেশ কয়েকটা কাজ ছিল। আমাদের এখান থেকে ফোন করব থানাতে, আর্মি থেকে ফোন করব, আর আমাদের এই জায়গার মধ্যে থেকে বিভিন্ন প্রতিটা রোডে 2 3 4 এতে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেলেছিলাম। সো আমাদের ওই অ্যাকশনসগুলো রেডি। এখন আমরা কি করছিলাম, অলওয়েজ খেয়াল রাখছিলাম যে চোর আসে না ডাকাত আসে, চোর আসে না ডাকাত আসে। আপনার 4 নাম্বার স্টেপে সব সময় খেয়াল রাখতে হবে যে যেই দুর্ঘটনার কথা আপনি বলেছেন এতক্ষণ এবং সেই দুর্ঘটনাগুলোকে ঠিক করেছেন যে এইগুলা কি অল্প, মিডিয়াম নাকি মারাত্মক ডেঞ্জারাস, এবং এইগুলো হলে আপনি কি করবেন, এই জিনিসগুলো সুন্দর মতো করে লিখে রেখেছেন। এখন আপনি ওই সেন্সিংটা করার চেষ্টা করবেন যে কোন দুর্ঘটনাটা ঘটছে, এবং দুর্ঘটনাটা যে ঘটছে, ঘটলে তার অ্যাকশন কি নিব। এখন এটা তো এত অটোমেটেড সম্ভব না। এই জন্য আমরা কি করি, এক একটা দুর্ঘটনা বা এক একটা রিস্ক যখন আইডেন্টিফাই করি, তার বিপরীতে যখন একটা অ্যাকশন নেওয়ার হয় তার জন্য একটা ব্যক্তিকে আমরা নিযুক্ত করে রাখি। এই দুর্ঘটনা ঘটলে আমরাও ঠিক করেছিলাম যে আমাদের যদি ডাকাত এখানের মধ্যে থেকে আসে, আমরা 5টা আমাদের অ্যাকশন সেট করেছিলাম। আমরা আহ, একে একটা আমাদের মজার কথাই একটু বলে নেই। আমাদের এদিকে তো খুব বাজে অবস্থা হয়েছিল। আমাদের বাসার যে ফ্ল্যাটে মেয়েটেরা আছে ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল মাইকিং করার,
এবং আরেকটা গ্রুপ আছে বলে ভাইয়া আমরাও হেল্প করতে চাই। আমি বলছি, কি করবি? ওরা বলেছে ভাইয়া আমাদের ছাদে উপরে টবগুলো আছে। আমি বলছি টব মারতে পারবি? বলে না টব মারতে পারবো না, আমাদেরকে তোমরা গিভ আস লাইক 20 or 30 ব্রিক্স, আমাদের কাজ হচ্ছে আমরা ছাদ থেকে ব্রিক্স মারবো। আমি বলছি মার্শাল্লাহ। সো এরকম। তারপরে ওরা আরেকজন বলেছিল যে আপনারা হয়তো দেখবেন চকলেট বোম পাওয়া যায়, তারপরে একটা বোমের মধ্যে থেকে 25-30টার মতো এরকম টাইপের আছে যে একটা একটা লাইট করলেই। সো ওইগুলা নিয়ে ওরা ছাদে বসেছিল। সো এভরিওয়ান হ্যাড দেয়ার ওন শেয়ার, যে তারা কি কি কাজ করবে, প্রতিটা ব্যক্তিকে একটা কাজের দায়িত্ব ভাগ করে দিয়েছেন। রিস্কের ক্ষেত্রেও দেয়ার হ্যাজ টু বি সামওয়ান যে রিস্ক ঘটনাটা ঘটলে সেটাকে মনিটর করবে, এবং রিস্ক ঘটনা ঘটার পর যেই অ্যাকশন প্ল্যানটা সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা মানুষকে ট্যাগ করে রাখতে হবে। ধরেন যদি আপনাকে আমি মারুফার কথা বলি, ধরেন ফর এন এক্সাম্পল, আমার বৃষ্টি হলে, আমার বাইরে যে ইভেন্টটা হচ্ছিল, বৃষ্টি হলে আমার কি দরকার, আমার ইনডোর বুকিং করা দরকার। ওই ইনডোর বুকিং করার জন্য দায়িত্ব মারুফাকে দিয়ে রাখবো যে তুমি কি এটা ইউল্যাবের ভিতরে যে ক্লাসরুমগুলো আছে সেইগুলো কি বুক করার ব্যবস্থা করেছো? সে তখন কনফার্ম করবে হ্যাঁ ব্যবস্থা করেছে। সো এবং কনফার্ম করার পর সে তার পাশে একটা দেখবেন আমরা একটা লগ বুক বা রিস্ক রেজিস্টার একটা তৈরি করব, যেখানের মধ্যে থেকে সে কনফার্ম করেছে নাকি এখনো করেনি নাকি এখনো ওয়ার্ক ইন প্রোগ্রেস সেটাকে তার মেনশন করতে হবে। সো আমরা 1 2 3 4 স্টেপে, প্রথম স্টেপে সকল রিস্কগুলোকে আইডেন্টিফাই করলাম, ছোট হোক বড় হোক মাঝারি হোক ডাজেন্ট ম্যাটার। স্টেপ 2তে রিস্কগুলোকে ওই হওয়ার সম্ভাবনা এবং হলে কতটুকু ক্ষতি হবে সেইভাবে একটা আমরা তাদেরকে মার্কিং করলাম। মার্কিং করার পর তাদেরকে মাল্টিপ্লাই করে সেই যে স্কোরটা বের হলো সেই ভিত্তিতে কোনটা মাইনর, কোনটা মডারেট, কোনটা ক্রিটিক্যাল অথবা সিরিয়াস রিস্ককে ক্যাটাগরাইজ বা ক্লাসিফাই করলাম। এরপরে আসলাম প্রতিটা রিস্ককে ধরে ধরে যে এর 4টা অপশনের মধ্যে আমরা কি করব। আমরা কি মিটিগেট করব, কমানোর চেষ্টা করব এটাকে যেন না হয়, দ্বিতীয়টাকে কি ওইটাকে একেবারেই যেন না হয় সেটার জন্য আমরা সম্পূর্ণ নতুনভাবে কোনো জিনিসগুলোকে আসলে যেগুলো ক্রিটিক্যাল সেগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম, স্যার এটা দরকার নেই, এটা বেশ রিস্কি, করলে ঝামেলা হবে, দরকার নেই, হয়তো বাদ দিয়ে দিব, অথবা হয়তো অন্যান্য কন্টিনজেন্সি ইউজ করব। স্যার আমাদের এক্সপিরিয়েন্স নাই এটা করতে, আপনি এক কাজ করেন, আপনি আমাদের এই ক্যাফেটেরিয়া পারবে না এই করতে, আপনি বাইরের থেকে বাবুর্চিকে এই মেনুটা বাবুর্চিকে দিয়ে দেন, তাহলে রিস্কটা অন্য কারো কাছে ট্রান্সফার করে দিলাম। ফাইনালি রিস্কটা স্যার কিচ্ছু করার নেই, আমাদের ভিতরে কোনো রুম নাই, বৃষ্টি হবেই। এখন বৃষ্টি হলে কি করব স্যার, আমরা ত্রিপাল দিয়ে পুরোটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করি, বিকজ এই রিস্কটা আমার হবেই, আমার কিচ্ছু করার নেই। এখন হয়তো বৃষ্টির জন্য এটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারছেন, বাট আর্থকুয়েক ইট ইজ এ রিস্ক। বাংলাদেশে যেরকম এখন হচ্ছে, জাপানে হচ্ছে, আপনি তখন কি করবেন? আর্থকুয়েকের জন্য কি আপনি কোনো কিছু ব্যবস্থা করতে পারছেন? ফুটবল ফিল্ডের মধ্যে, সেমিনারের মধ্যে আপনি কি করবেন? আর্থকুয়েকে 5-7 রেক্টার স্কেলে কিচ্ছু করার নেই, একসেপ্ট করে আগায় যাওয়ার চিন্তা করছেন। ফাইনালি আপনি খেয়াল রাখছেন যেহেতু আপনার সমস্ত কিছু করা আছে, রিস্ক হলে এটা করতে হবে, কে রেসপন্সিবল? এখানে মারুফা রেসপন্সিবল। মারুফা কি ইনডোরে বুক করেছে? হ্যাঁ ইনডোরে বুক করা হয়ে গিয়েছে, তার মানে সব কিছু ঠিকঠাক আছে। বিপদ হলেই ইনডোরকে অলরেডি বলা আছে, সাথে সাথে ইনডোরে চলে যেয়ে সবাই সেই জায়গাতে ক্লাসরুমের মধ্যে বসে সেমিনারগুলো ক্লাসরুমের মধ্যে হবে, সমস্ত কিছু রেডি। এখন ফাইনালি দেখব যে ওই রিস্কটা বৃষ্টিটা হচ্ছে কিনা। আমরা সবসময় খেয়াল রাখতে হবে যে মনিটর করব, ওই বৃষ্টিটা হলেই সাথে সাথে তার মানে ওই রিস্কটা ট্রিগার হয়ে গিয়েছে। কোনটা হয়েছে? রেইন আমাদের ইভেন্টটা হ্যাম্পার করতে পারে, ওই ইভেন্টের হ্যাম্পার করলে তার কন্টিনজেন্সি বা তার জন্য আমাদের প্রতিক্রিয়া কি? ইনডোরে বুক, আমরা ইয়েটাকে বুকিং করেছি, সাথে সাথে আমরা ইনডোরে চলে যাব। তার মানে মনিটর করব এবং অ্যাক্ট করব, মানে যেই কোর্স অফ অ্যাকশন ঠিক করেছিলাম সেই মোতাবেক কাজগুলো করব। সো এটা হচ্ছে আমাদের 4 নম্বর স্টেপের মধ্যে আছে। এবার আমরা একটা একটা করে একটু দেখব, দেখে তারপরে আমরা 1 by 1 করে প্রতিটা যেটার আমাদের স্টেপটা আছে সেটা দেখব। এটার জন্য আরেকটা যেটা হচ্ছে, আমরা পরে যারা একটু জয়েন করেছেন অনেকের ফাইনাল মনে হয় বিজনেস ইন দ্য গ্লোবাল এনভায়রনমেন্টের ফাইনাল আছে, আপনারা একটু ফাইনালটা শেষ করে ইফ ক্যান টেক এ ব্রেক ফর হাফ অ্যান আওয়ার, দেন আমরা যদি একটু নেক্সট ক্লাসটা পসিবল হয় একটু আর্লি একটু স্টার্ট করবো, 10-15 মিনিটস আর্লি, কারণ আমাদের
আর এই রিস্কের যে রেজিস্টারটা সেটা একটু হাতে কলমে আমরা একটা করব, আর আরেকটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথের ম্যাথসটা আমরা একটু করব। সো একটু যদি পসিবল হয় আমরা একটু 10-15 মিনিটস আগে একটু স্টার্ট করব। আমাকে একটু 5টা মিনিট ব্রেক দেন, আমি একটু 5টা মিনিটের এর পর আমরা আপনারা একটু ব্রেক নিয়ে নেন, 5 মিনিট পর আমরা একটু স্টার্ট করব। হ্যাঁ পিয়াল একটু বলেন তো। আমাদের স্যার ফাইনাল কবে হতে পারে প্রজেক্ট ম্যানেজমেন্টের? আচ্ছা ওইটা আমি একটু আগেই বলেছিলাম ইয়েতে, ফাইনালটা কেন আপনার কি ঢাকার বাইরে যাওয়ার কোনো প্ল্যান আছে? না স্যার নাই, মানে আচ্ছা যদি আচ্ছা জানেন। আচ্ছা, যেটার মধ্যে থেকে বলছি ফাইনাল আমাদের ইউজুয়ালি স্টার্ট হবে ফ্রম দ্য 2nd of May, হ্যাঁ। সো এবং সেটা আমাদের ইউজুয়ালি 8 তারিখের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। সো আমাদের যেহেতু বেশ ক্লাসের মধ্যে থেকে একটু আমরা মিস করেছি, আমরা যেটা করব হচ্ছে যে আমরা 3 তারিখে আমাদের একটা করে আমরা হয়তো 9 তারিখে ফ্রাইডেতে অথবা 10 তারিখে স্যাটারডেতে আমরা আমাদের ফাইনাল পরীক্ষাটা দিয়ে দেবো। সো আমাদের তখন আপনাদের অন্য কোনো পরীক্ষার প্রেশারটা হয়তো থাকবে না, সুতরাং আপনারা ওই পরীক্ষাটা আমরা দিয়ে ফেলতে পারবো। ইট ক্যান বি স্কেজুলড অন আইদার 9th অর আমরা যদি পসিবল হয় 10 তারিখে, কারণ আমাদের গ্রেড সাবমিশনটা যেহেতু 12 তারিখের মধ্যে আছে, তো এর মধ্যে আমরা 9 তারিখের মধ্যেই পরীক্ষাটা করে ফেলতে পারবো। ইভেন আপনারা যদি 8 তারিখে পরীক্ষা দিতে চান, দেন দ্যাট ইজ অলসো ডুয়েবল। সো আমাদের এখন আহ, আহ, হ্যাঁ স্যার আমাদের ওই যে প্রিন্সিপাল অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট নূরজামান স্যারের যে ক্লাসটা ওটারও সব পরীক্ষা কিন্তু স্যার 9 তারিখই দিয়েছে। প্রিন্সিপালস অফ আপনারা নয় সাপ্লাই তারিখে চেন রে বাবা, প্রিন্সিপাল সাপ্লাই চেন। জি 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 স্যার। হ্যাঁ তো এখন স্যার ওই স্যার তো 9 তারিখে দিয়েছে স্যার, 9 তারিখে এখন স্যার 9 তারিখে স্যার আপনার একটু বিকালে দিয়েছে। তো আমরা যদি স্যার 9 তারিখ পরীক্ষা দেই তাহলে স্যার এটা সকালবেলা দিলে ভালো হয় স্যার, তাহলে একদিনই দুটো হয়ে যেত আর কি। আপনারা টাইম সেট করেন, কারণ নুরজামান হাই ভাইয়ের পরীক্ষাটাও আমারই নেওয়া লাগবে, হ্যাঁ। সো ওইটার আর জন্য এই জন্যই স্যার আপনারও, জি স্যার এই জন্য স্যার আপনারও সুবিধা হতো স্যার আমাদেরও সুবিধা হতো, কারণ নাহলে স্যার দুদিন 1-1.5 ঘন্টার জন্য আসা লাগবে আর কি। ঠিক আছে, নো প্রবলেম। সকালে পরীক্ষাটা হলে আমার সুবিধা হবে যে আমি ধরেন নামাজের মধ্যেই পরপরই খাতা থেকে শেষ করে ফেলতে পারবো। সো আপনারা শুক্রবার সকালেই দিয়ে দেন, আর নুরজামান হাই ভাইয়ের পরীক্ষাটা আপনারা তখন দুপুরে দিয়ে দেন, দ্যাট ইজ নট এ প্রবলেম, হ্যাঁ। স্যার ওকে স্যার। 9 তারিখ যদি সকালে পরীক্ষা হয় স্যার, এখনো স্যার আমরা জানি না, বাট শিওর না, বাট আসিফ স্যারের পরীক্ষা ওই সময় হইলেও হতে পারে স্যার। যদি হয় তাহলে কি করবো স্যার? তাহলে আমরা মার্কেটিং মেনু। তাহলে আমরা চেঞ্জ করে নিব, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। ওকে স্যারও তো জানাবেন, সবগুলোই জানাবেন, আমরা একটা ব্যবস্থা করে ফেলবো। সো ইট উইল নট বি এ প্রবলেম এট অল। সো আমরা একটু 8:30, আমরা একটু 8:40 একটু আসি, হ্যাঁ। 10টা মিনিটের একটু ব্রেক দেন, আমরা আপনার কামিং ব্যাক এগেন।